আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের ভারী ক্ষয়ক্ষতি, বড় সাফল্য পেল হিজবুল্লাহ। আইডিএফ এর ওপর নিখুঁত হামলায় পুড়ে কঙ্কাল সামরিক যান ও মেরকাভা ট্যাঙ্ক, বহু ইসরায়েলি সেনা হতাহত। অবাক মার্কিন গোয়েন্দারা, ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন মিসাইল উৎপাদন করছে ইরান, সিএনএন এর প্রতিবেদন। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, সুপ্রিম লিডার মুস্তফা খামেনির কড়া নির্দেশ। বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠালো রাশিয়া, বাল্টিকে তুমুল উত্তেজনা। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে। মার্কিন আধিপত্যের বদলে বহুমেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা পুতিনের। বাংলাদেশের তুই রাজাকার আদলে ভারতে তেলাপোকা আন্দোলন, তেলাপোকার ভয়ে কাঁপছে মোদীর সরকার, হেরে গেল বিজেপি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলি ভারী ক্ষয়ক্ষতি, বড় সাফল্য পেল হিজবুল্লাহ। আইডিএফ এর উপর নিখুঁত হামলায় পুড়ে কঙ্কাল সামরিক যান, মেরকাভা ট্যাঙ্ক, বহু ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, রকেট, ড্রোন ও নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনা, সামরিক গাড়ি এবং একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংগঠনটি একটি বড় সাফল্য ও ভারী ইসরায়েলি হতাহতের ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক সেনা আহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও সামরিক সেন্সরশিপের আড়ালে রাখা হয়েছে। হিজবুল্লাহ বলছে, তাদের এই হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত। এদিকে হিজবুল্লাহর পাল্টা হামলার জবাবে ইসরায়েল লেবাননের একাধিক এলাকায় বিমান হামলা ও আর্টিলারি শেলিং চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত 19 জন নিহত হয়েছে, যেখানে নারী ও শিশুও রয়েছে। এই পরিস্থিতিও চলছে আমেরিকার মধ্যস্থতায় ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও। যুক্তরাষ্ট্রের চাপে সৃষ্ট এই যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সর্বশেষ এই হামলার ঘটনা আঞ্চলিক যুদ্ধ বিস্তারের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরান ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছে, লেবাননে কোনো পূর্ণ মাত্রার হামলা হলে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে। ইসরায়েল লেবানন সীমান্তে দিন দিন উত্তেজনা বাড়ছে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে, আর দক্ষিণ লেবাননের গ্রামগুলো থেকে সাধারণ মানুষ ইতিমধ্যেই সরে যেতে শুরু করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংযমের আহ্বান জানালেও নিহতের সংখ্যা বাড়ছে আক্রমণের তীব্রতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত সময়ে ইরান ড্রোন ও মিসাইল উৎপাদন করছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি বলেছে, ইরান যে গতিতে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা ফিরিয়ে আনছে তা মার্কিন গোয়েন্দাদের অবাক করেছে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করবে, এটি জানতেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু তারা যে এত দ্রুত সময়ের মধ্যে এটি অর্জন করতে চাইবে সেটি বুঝতে পারেননি তারা। এক গোয়েন্দা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল তারা 6 মাসের মধ্যে সেই আগের অবস্থানে ফিরে যেতে পারে। তিনি বলেছেন, গোয়েন্দা কমিউনিটি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের যে ধারণা করেছিল তার সবকিছু ছাপিয়ে গেছে তেহরান। আর এই ক্ষেত্রে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া। অপর এক মার্কিন গোয়েন্দা বলেছেন, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে মিসাইলের উপকরণ দিচ্ছে চীন। এই ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সিএনএনে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা। তারা ইরানকে মিসাইলের কোনো উপকরণ দেননি। একটি সূত্র বলেছেন, ইরান যে গতিতে তাদের অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে তা নির্দেশ করছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও জটিল পরিস্থিতি তৈরি করতে পারবে দেশটি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি বলে জানিয়েছে সিএনএন। সূত্র সিএনএন।
ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। আজ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের দুজন সুপ্রিম লিডার বলেছেন, ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। দখলদার ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা হবে। ইরান এখন অবস্থান কঠিন করায় এই নিয়ে আরো ক্ষুব্ধ হতে পারে ট্রাম্প। ধারণা করা হয় ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে, হিজবুল্লাহ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ না করা হবে এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা শেষ না করা হবে, ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না। নাম প্রকাশ না করার শর্তে ইরানি কর্মকর্তারা বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মত হলো সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করা যাবে না, কারণ এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আরো ঝুঁকির মধ্যে পড়বে তাদের দেশ। ইরানের যত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় আছে তার শেষ সিদ্ধান্ত নেন সুপ্রিম লিডার। সূত্র রয়টার্স। ইউক্রেন যুদ্ধ এবং বাল্টিক অঞ্চলে ড্রোন তৎপরতা নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মাঝেই বেলারুশের সামরিক ঘাঁটিতে পারমাণবিক গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে কৌশলগত পারমাণবিক বাহিনীর সক্ষমতাও প্রদর্শন করেছে মস্কো। বাল্টিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে রাশিয়ার পারমাণবিক পেশি ফুলানো ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত কয়েক বছরের মাঝে অন্যতম বৃহত্তম পারমাণবিক মহড়া চালাচ্ছে রাশিয়া। এই মহড়ায় দেশটির সামরিক বাহিনীর 64,000 সদস্য অংশ নিয়েছেন। কোন আগ্রাসনের মুখে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও ব্যবহার নিয়ে বাহিনীকে ঝালিয়ে নিতেই এই মহড়া চালানো হচ্ছে। মহড়ায় রাশিয়া বৌরি শ্রেণীর পারমাণবিক শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন ইল-38 সাবমেরিন বিধ্বংসী বিমান, কিঞ্জল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত মিগ-31 যুদ্ধ বিমান এবং RS-24 ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে বেলারুশ প্রজাতন্ত্রে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্রিগেডের মাঠ পর্যায়ের সংরক্ষণাগারগুলোতে পারমাণবিক গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়েছে। দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, দূরপাল্লার বিমান বাহিনী এবং লেনিনগ্রাদ ও সেন্ট্রাল সামরিক অঞ্চলের ইউনিটগুলো এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়া বলেছে, বেলারুশের একটি ক্ষেপণাস্ত্র ইউনিট তাদের ইস্কান্দার এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য বিশেষ গোলাবারুদ গ্রহণ এবং সেগুলো উৎক্ষেপণ যানে লোড করার প্রশিক্ষণ নিচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে। ইরান যুদ্ধ কিভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। বিষয়টি নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে CNN-কে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এর আগে রোববার দুই নেতা কথা বলার সময় ট্রাম্প জানান, সপ্তাহের শুরুতেই তিনি ইরানের বিরুদ্ধে নতুন লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। তবে সেই কথোপকথনের প্রায় 24 ঘন্টা পর ট্রাম্প ঘোষণা দেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে মঙ্গলবারের জন্য পরিকল্পিত হামলা স্থগিত করা হচ্ছে। এরপর থেকে উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কূটনৈতিক আলোচনার একটি কাঠামো তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা ও পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুর একেবারে শেষ পর্যায়ে আছি, কি হয় দেখা যাক। তিনি আরো বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো কিছুটা কঠোর পদক্ষেপ নিতে হবে। তবে আশা করি সেটি করতে হবে না। চলমান আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হতাশ করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রগুলোর মতে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানের পক্ষে ছিলেন। তার মতে দেরি হলে লাভবান হবে কেবলই ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র 4 দিনের মাথায় অনুষ্ঠিত চীন রাশিয়া শীর্ষ সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এই বিবৃতির মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের অবসান ঘটিয়ে একটি বহুমেরুর বিশ্ব ও আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায় তৈরি করা। একই সঙ্গে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতাকে আরও সুসংহত করতে বেশ কিছু চুক্তি সই করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বেইজিং ও মস্কোর পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই সম্মেলনের 5টি দিক তুলে ধরেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশ একটি বৈশ্বিক বহুমেরুর বিশ্ব ব্যবস্থার পক্ষে যৌথ বিবৃতি ইস্যু করেছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এই ঘোষণাকে একটি 47 পৃষ্ঠার বিস্তারিত নীতিগত দলিল হিসেবে বর্ণনা করেছেন। বহুমেরুর বিশ্ব বলতে এমন একটি বৈশ্বিক ব্যবস্থাকে বোঝায় যেখানে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক ক্ষমতা কেবল এক বা দুইটি দেশের হাতে না থেকে বেশ কয়েকটি দেশের মধ্যে বণ্টিত থাকে। বৈঠকে শি জিনপিং পুতিনকে বলেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদের ধারা তীব্র রূপ নিয়েছে। অন্যদিকে পুতিন এর আগে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, নিজেদের একক হেজেমনি বজায় রাখতেই যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত উস্কে দিচ্ছে। এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যুগ এখন শেষের পথে। শীর্ষ সম্মেলনে বেইজিং ও মস্কো প্রায় 40টি সরকারি ও প্রাতিষ্ঠানিক চুক্তি সই করেছে, যার বড় অংশই অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় $240 বিলিয়ন পৌঁছেছিল এবং চলতি বছরের প্রথম 4 মাসেই তা আরও 20% বৃদ্ধি পেয়েছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগানো ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্রচারণামূলক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি মাত্র 5 দিনে ইনস্টাগ্রামে 1 কোটির বেশি অনুসারী পেয়েছে। এর মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে তারা। আজ ভারত সরকারের অনুরোধে এক্স কর্তৃপক্ষ দেশটিতে এই অ্যাকাউন্টটি অবরুদ্ধ করে। বেকার যুবকদের তেলা পোকার সঙ্গে তুলনা করে দেয়া ভারতের প্রধান বিচারপতি এক মন্তব্যের প্রতিবাদে সম্প্রতি এই ডিজিটাল আন্দোলনের সূচনা হয়েছিল। ইনস্টাগ্রামে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির অনুসারী সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পরপরই দেশটিতে সিজেপির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো। গত 15ই মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মামলার শুনানিতে বেকার যুবকদের একাংশকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যের প্রতিবাদে তৈরি হওয়া অ্যাকাউন্টটি মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে 1.5 কোটি অনুসারী লাভ করে। এর মাধ্যমে তারা ক্ষমতাসীন দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসারী সংখ্যাকে এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের অনুসারী সংখ্যাকে ছাড়িয়ে যায়। এক্স অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাওয়ার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা পুনের 30 বছর বয়সী রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, তারা আমাদেরকে এত ভয় পাচ্ছে কেন? অভিজিৎ সন্দেহ প্রকাশ করে বলেন, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার কারণেই হয়তো সরকার তাদের অ্যাকাউন্টটি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পদক্ষেপকে কর্তৃপক্ষের একটি আত্মঘাতী গোল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এমন কিছু যে ঘটতে যাচ্ছে তা তারা আগেই অনুমান করেছিলেন। অ্যাকাউন্ট বন্ধের কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনের অংশ হিসেবে একটি নতুন এক্স অ্যাকাউন্ট চালু করা হয়েছে বলেও জানান তিনি। গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টের এক উন্মুক্ত শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো যারা কোনো কর্মসংস্থান পায় না, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথ্য অধিকার কর্মী হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইসরায়েলের ভারী ক্ষয়ক্ষতি, বড় সাফল্য পেল হিজবুল্লাহ। আইডিএফ এর ওপর নিখুঁত হামলায় পুড়ে কঙ্কাল সামরিক যান ও মেরকাভা ট্যাঙ্ক। বহু ইসরায়েলি সেনা হতাহত। অবাক মার্কিন গোয়েন্দারা, ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন মিসাইল উৎপাদন করছে ইরান, সিএনএন এর প্রতিবেদন। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, সুপ্রিম লিডার মুস্তফা খামেনির কড়া নির্দেশ। বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠালো রাশিয়া, বাল্টিকে তুমুল উত্তেজনা। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে। মার্কিন আধিপত্যের বদলে বহুমেরুর বিশ্ব ও ডলার বর্জনের ঘোষণা পুতিনের।
বাংলাদেশের তুই রাজাকার আদলে ভারতে তেলাপোকা আন্দোলন, তেলাপোকার ভয়ে কাঁপছে মোদীর সরকার, হেরে গেল বিজেপি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।